Hello. Hello. Hello, শোনা যায়? সাউন্ড শোনা যায়? Hello. Hello. শোনা যায়? ওয়ালাইকুম সালাম। আনিকা ওহি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বিদিশা ইসলাম শিয়া ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। রাগিব রাহিন শাফিন আলহামদুলিল্লাহ। নাসিন আঞ্জুম লাবণ্য মাইশা ফারজানা মৌমিতা জুবাইর ইসলাম নুন নবী ইসলাম জয়। শোনা যাচ্ছে তাই না? সাউন্ড দেখেছো? বয়া ছাড়াই শোনা যায়। শোনা যায়? ওকে। ওয়ালাইকুম সালাম মাইশা ফারজানা মৌমিতা। ওয়ালাইকুম সালাম। সঞ্জিদা ইসলাম আলামিন হ্যালো। তো যাই হোক, ঠাকুরগাঁ থেকে সবুজ, থ্যাংক ইউ ভাইয়া। ক্যামেরা সেটিং ভালো হয়নি ভাই, যেটা হয়েছে এটাই যথেষ্ট। দেখো, আজকে আমরা শুরু করতে যাচ্ছি গতিবিদ্যা। গতিবিদ্যা, তাই না? আচ্ছা, গতিবিদ্যা পার্টে তোমাদের টোটাল মোটামুটি 4টা পার্ট আছে। একটা হচ্ছে মোটামুটি সমান্তরিক সূত্র দিয়ে বল ত্রিভুজের বেগের সূত্র দেখবে, বেগের সমান্তরিক সূত্র, বেগের ত্রিভুজ সূত্র, তারপরে তোমাদের হচ্ছে আপেক্ষিক বেগ, এই সংক্রান্ত নদী পারাপারের অঙ্ক, এগুলো একটা পার্টে পড়ে যাবে। আবার সমতরণ, সমাবেগ, সমমন্দন সংক্রান্ত কিছু প্রবলেম আছে। থার্ড পার্ট হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকণার গতি আছে। আর ফোর্থ পার্ট হচ্ছে তোমাদের ওই প্রাস, অর্থাৎ প্রজেক্টাইল বা প্রাস, এই প্রাসের প্রবলেম আছে। এই চারটা মোটামুটি আলোচনা আছে। তো হয়তোবা এটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করব। তো এখানে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে একটু বলি তোমাদেরকে, কারণ বারবার একই কথা বলাটা আসলে কেমন লাগে। যদি ইউ এবং ভি দুটা বেগ, ইউ ভি এবং ডাব্লু, এই দুটা বেগের লব্ধি হচ্ছে ডাব্লু, মধ্যবর্তী কোণ আলফা, সেক্ষেত্রে তোমরা জানো যে ডাব্লু স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টোয়াইস ইউ ভি কজ আলফা, রাইট? যদি ডাব্লু ইউ আর ভি এর লব্ধি নির্দেশ করে, সমান্তরিক সূত্র এখানে কাজে লাগবে। তারপরে তোমরা জানো যে ত্রিভুজ সূত্র এখানে কাজে লাগে। যদি এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বরাবর ইউ ভি এবং ডাব্লু বল কাজ করে, তাহলে এটা যদি এ, এটা বি, এটা সি হয়, তাহলে তাহলে সাইন সূত্রটা ছিল এরকম, এটা বেগের সাইন সূত্র বলা হবে। ইউ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই
sin b equal to w divided by কি হবে বলো তো sin c। তাহলে সমান্তরিক সূত্র কাজে লাগবে। তারপরে তোমাদের কাজে লাগবে হচ্ছে এখানে সাইন সূত্র কাজে লাগবে, বেগের সাইন সূত্র, আরো অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে যে দুটা বেগের ইউ এবং ভি দুটা যদি বেগ হয় নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল দুটা বেগ কোন একটা বিন্দুতে, সেক্ষেত্রে এদের মানে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট বা লব্ধি হবে ইউ প্লাস ভি, এটা তোমরা জানো। এবং মিনিমাম লব্ধি যেটা হয় সেটা হচ্ছে ইউ ডিফারেন্স ভি। এগুলো লাগবে আর কি, কাজে লাগবে। ওকে, যে দুইটা বেগের বৃহত্তম বেগের মান আর কি, লব্ধির মান, লব্ধির বৃহত্তম মান হচ্ছে ইউ প্লাস ভি, আর ক্ষুদ্রতম মান হচ্ছে ইউ মাইনাস ভি বা ইউ ডিফারেন্স ভি। কে বড় কে ছোট জানি না। তো আমরা যে একটা অঙ্ক দিয়ে শুরু করি। প্রথমত একটা অঙ্ক লেখো। একটা কোশ্চেন লেখো, কোশ্চেন 1। এভাবে অঙ্ক সলভ করাবো। লেখো দুটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। দুটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির, এবং অনেকবার এসছে, ক্ষুদ্রতম লব্ধির n গুণ। নমস্কার জি। n গুণ। বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে এদের লব্ধির মান সমষ্টির অর্ধেক হয়। ওকে, আচ্ছা। তারপরে কি বলা আছে ওস্তাদ? প্রমাণ করো যে cos alpha equal to cos alpha equal to কত ওস্তাদ? n square plus 2 divided by 2 into 1 minus n square 1 minus n square। এটা প্রমাণ করতে হবে। এটা খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা মেলাবার পরীক্ষা এসছে, দিনাজপুর বোর্ডে 11তে এসছে, 15তে এসছে, চট্টগ্রাম বোর্ডে 6, 11তে এসছে, ঢাকা বোর্ডে এসছে 5-এ, 12তে, রাজশাহী বোর্ডে 9, 12তে, কুমিল্লা বোর্ডে 12তে, 15তে, অনেকবার এসছে অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা কি তোলা হয়েছে তোমাদের? দুটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ যখন আলফা, তখন এদের লব্ধির মান হয় সমষ্টির অর্ধেক। ওকে, তাহলে আমরা এভাবে সলভ করা শুরু করব। লেখো ধরি বেগদ্বয় ইউ ও ভি, ব্র্যাকেটে লিখে রাখো ইউ গ্রেটার দেন ভি। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি আমরা একটু মানে বুঝতে পারবো আর কি। তাহলে মাইনাস দিয়ে লিখতে পারবো ইউ মাইনাস ভি, রাইট? এখন আমাকে বলেছে যে এদের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ। তাহলে শর্ত মতে ইউ প্লাস ভি বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। ওকে, তাহলে ক্ষুদ্রতম লব্ধি কত? ইউ ডিফারেন্স ভি। তাহলে n ইনটু ইউ ডিফারেন্স ভি। ক্লিয়ার? তাহলে
আমি ক্ষুদ্রতম লব্ধিটাকে যদি কে বলতাম তাহলে u প্লাস v ইকুয়াল টু কে বলতে পারতাম, তাই না? তাহলে অতএব u প্লাস v এটা ইকুয়াল টু n k, যেখানে k ইকুয়াল টু u মাইনাস v, এটা আমি বলতে পারি। ওকে, আর মানে একবার u মাইনাস v টা হচ্ছে তোমাদের কাছে k। ওকে, থাকে এটা। এবং আরেকটা কথা বলা আছে, যখন ভেক্টর মধ্যবর্তী কোণ u এবং v এর মধ্যবর্তী কোণ আলফা, তখন লব্ধির w ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2। এটা প্রশ্নে বলে দেওয়া আছে, আমি বলি নাই কিন্তু, এটা প্রশ্নে বলে দেওয়া আছে, রাইট? তাহলে এই তথ্যগুলো ব্যবহার করে তোমাকে প্রমাণ করতে হবে cos আলফা ইকুয়াল টু n স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইনটু 1 মাইনাস n স্কয়ার। তো আমরা কি জানি, সামান্তরিক সূত্র ছাড়ার তো কোনো উপায় নাই এখানে, রাইট? cos আলফা কোথা থেকে পাবো আমি? সামান্তরিকের যেটা লব্ধির সলিড সূত্র। তাহলে অতএব আমরা লিখতে পারি, যে মোটামুটি w স্কয়ার লব্ধি স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস টুয়াইস uv cos অফ আলফা। জাস্ট সূত্র লিখেছি, কিচ্ছু লিখিনি, রাইট? দিস ইকুয়াল টু, এখন এটা মানে কত? u স্কয়ার প্লাস v স্কয়ার সূত্রে ফেলবো আমি, ঠিক না? তোমাদের মনে আছে এটা u প্লাস v হোল স্কয়ার প্লাস u মাইনাস v হোল স্কয়ার ডিভাইডেড বাই মোটামুটি কত আসবে? 2, রাইট? প্লাস 2uv cos আলফা, 2uv cos আলফা। তাহলে এখানে কত আসবে? 2uv এর সূত্র আছে তো, 2uv এর সূত্র কি? 4ab সূত্র ফেলে আমরা। তাহলে এখানে একটা হাফ নিব আর 4ab, 4ab সূত্র কি? u প্লাস v হোল স্কয়ার মাইনাস u মাইনাস v হোল স্কয়ার ইনটু cos আলফা। হিসাবের সুবিধার্থে এগুলো করতেছি। ওকে, দেখো a স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানতাম। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, রাইট? ডিভাইডেড বাই 2 হলো কেন? এখানে তো 2 ইনটু 9। আবার এখানে দেখো হাফ ইনটু 4ab করেছি, হাফ ইনটু 4uv, 4uv এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, রাইট? এগুলোর মান তো প্রত্যেকটা মান জানা আছে ভাই। তাহলে n স্কয়ার k স্কয়ার হিসাবের সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে এটাই কাটে। u প্লাস v মানে কত আসছে? nk। তাহলে n স্কয়ার k স্কয়ার প্লাস এটা কত? এটা মানে k স্কয়ার, u মাইনাস v মানে k ধরা আছে, k স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস আবার এখানে n স্কয়ার k স্কয়ার মাইনাস uv মানে k স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু এখানে আছে cos আলফা। বাস অঙ্ক শেষ। আমার uv এর কোনো ঝামেলা নিতে হলো না এখানে, কাহিনী এটা, uv এর কোনো ঝামেলা নিতে হলো না। এখন বলো প্রত্যেকটা পক্ষ থেকে তোমার k স্কয়ার কাটি যায় কিনা? ঠিক আছে, তাহলে অতএব k স্কয়ার কমন নিয়ে কাটা দেই, ঠিক আছে? তাহলে এখানে থাকবে n স্কয়ার বাই 4 ইকুয়াল টু n স্কয়ার প্লাস 1 বাই 2 প্লাস n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু cos আলফা। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে বাহ, এবার কি করব বলো? কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব, বাইরের পাশে পার করে দাও। তাহলে n স্কয়ার মাইনাস 1 বাই 2 ইনটু cos আলফা ইকুয়াল টু n স্কয়ার বাই 4 মাইনাস n স্কয়ার প্লাস 1 বাই 2। ওকে, কিচ্ছু করে this equal to লসাগু করি 4, তাহলে 4 লসাগু করলে এখানে n স্কয়ার মাইনাস 2 n স্কয়ার মাইনাস 2, তাহলে সর্বসাকল্যে কি থাকে এখানে? মাইনাস কমন নিলে n স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 4। কি ঠিক না বল? তাহলে অতএব cos আলফা ইকুয়াল টু এই 2 আর এই 4 এর 2 কাটা যাবে, এই পাশে 2 থাকবে, উপরে থাকবে মাইনাস n স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই
সিলেবাস থাক। n square plus 2 divided by 2 into 1 minus n তো square. তাই তো হবে রে পাগলা, উপরে একটা মাইনাস আছে না, এখানে একটা মাইনাস আছে কিনা, এখান থেকে মাইনাস কমন নাও, আর এটা ইকুয়াল টু n স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইনটু 1 মাইনাস n square. n স্কয়ার। প্রমাণিত। বলো ক্লিয়ার কিনা? হ্যালো ভাইজান, ক্লিয়ার কিনা বলো? কোন জায়গায় কি গ্যাপ আছে? আটকে যাচ্ছে মানে কই আটকে যাচ্ছে? এখানে এত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। 10 সেকেন্ড গেছিল। কি রিকানেক্ট? নসীন, আঞ্জুম, লাবণ্য ক্লিয়ার? মাইশা, ফারজিনা, মৌমিতা, সুরাইয়া, এনি ক্লিয়ার? এগুলো তো সহজ অঙ্ক, এগুলো তো সমান্তরিক সূত্র। শতাব্দী, ব্রহ্ম, নুসরাত, ক্যামেলিয়া, ফাহমিদা, মুহতাদি, ওকে, কোনো সমস্যা নাই, ভেরি গুড। এবার আসো আরো কয়েকটা অঙ্ক করে তারপর নদী পারাপারের অঙ্কের উপরে আমরা বিশেষ একটা এপিসোড এখানে তৈরি করব আজকে। লেখো একটা অঙ্ক। পরস্পর লম্বভাবে মিলিত দুটি সরল রেলপথের উপর, পরস্পর লম্বভাবে স্থাপিত দুটি সরল রেলপথের একটির উপর দিয়ে (30 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি ট্রেন সকাল 10টায় জংশন অতিক্রম করে। অঙ্ক লিখতে করে লাগবে। অন্য একটি ট্রেন দ্বিতীয় রেলপথে দ্বিতীয় রেলপথে 40 কিলোমিটার/আওয়ার বেগে বিকাল 3টায় ওই জংশনে পৌঁছায়। ওকে, কখন এদের মধ্যবর্তী দূরত্ব ক্ষুদ্রতম ছিল? এবং ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো। ওকে, দেখো অঙ্কটা একটু তাড়াতাড়ি লেখো। মনে করো পরস্পর লম্বভাবে এইভাবে দুটা রেলপথ একটা জংশনে এসে মিলিত হয়েছে। তো একটা ট্রেন একটা জংশন অতিক্রম করে সকাল 10টায়, আর বিকাল 3টায় আরেকটা ট্রেন ওই জংশনে আসে। ওকে,
সে বিকাল 3টায় আসে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা আমি বুঝাই দিচ্ছি চিত্র দিয়ে, অঙ্কটা আগে তুলে নাও। অঙ্কটা আগে তোলা হয়েছে? ওকে, অঙ্ক তোলা হয়েছে। এবার আসো, ওরা যেভাবে করেছে বইয়ে, আমি সেভাবে অবশ্য করব না, একটু টেকনিক্যালি অন্যভাবে করব। সেটা হচ্ছে এরকম, এই হচ্ছে দুটা রেলপথ, এটা হচ্ছে জংশন রাস্তা। হ্যাঁ, এটা এ, এটা মনে করো বি, এটা হচ্ছে সি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে একটা ট্রেন সকাল 10টায় এই জংশন অতিক্রম করে, এই দিক থেকে আসতেছিল, মনে করো এই যে মনে করো এই দিক থেকে ট্রেনটা আসতেছিল। ওকে, যখন একজন পর্যবেক্ষক এখানে দাঁড়িয়ে আছে বি স্টেশনে, সে দাঁড়িয়ে থেকে দেখে সকাল 10টায় একটা ট্রেন একে অতিক্রম করে চলে গেল। কত কিলোমিটার পার আওয়ার বেগে? 30 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 30 কিলোমিটার পার আওয়ার বেগে এটাকে অতিক্রম করেছে সকাল 10টায়, রাইট? আর এখান থেকে একটা ট্রেন, এই স্টেশন থেকে একটা ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে যাত্রা শুরু করেছে। ওকে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছে। ওকে, এখন বিকাল 3টায় এখানে এসেছে, তার মানে এ থেকে বি তে আসতে এই ট্রেনের কত সময় লাগেছে? বিকাল 3টায়, সকাল 10টায় এই লোকটা এখানে সকাল 10টায় দাঁড়িয়ে থেকেছিল, রাইট? ও দেখতেছে যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে 3টা দেখে এসেছে, তার মানে 10টা থেকে 3টা পর্যন্ত 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা আগে এই ট্রেনের অবস্থান কোথায় ছিল? এ বিন্দুতে, রাইট? তাহলে এই পর্যবেক্ষক দেখতেছে বিকাল 3টায় একটা ট্রেন এখানে আসতেছে। তাহলে এই পর্যবেক্ষকের কাছে কত ঘন্টা মনে হবে? 5 ঘন্টা। যে 5 ঘন্টা আগে ট্রেনের অবস্থান কোথায় ছিল? এই বিন্দুতে, রাইট? তাহলে আমরা একটা চিন্তা করি, যে ধরি সকাল 10টায়, প্রশ্নটার উত্তর লিখবে এভাবে, সকাল 10টায়, ঠিক আছে, ট্রেন দুটির অবস্থান, ট্রেন দুটির অবস্থান যথাক্রমে, আমরা ধরে নিলাম যথাক্রমে বি এবং এ, বি ও এ। ওকে, কারণ প্রথম ট্রেন, এটাকে প্রথম ট্রেন হিসেবে বিবেচনা করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন। তাহলে এখানে হচ্ছে প্রথম ট্রেন আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন, রাইট? এখন আমরা ধরে নিলাম যে তাহলে দ্বিতীয় ট্রেনটি যেহেতু এ থেকে বি তে আসে বিকাল 3টায়, এভাবে লিখবা, যেহেতু দ্বিতীয় ট্রেন বিকাল 3টায়, বিকাল 3টায় বি জংশনে পৌঁছায়, বি জংশনে পৌঁছায়। সুতরাং আমরা বলতে পারি এবি এর দৈর্ঘ্য অর্থাৎ মোট সরণ, এটাই কাটু বেগ ইনটু সময়, তাহলে 40 ইনটু 5 ঘন্টা লাগেছে। 10টার দিকে যাত্রা শুরু করে যদি 3টায় পৌঁছায়, তাহলে টোটাল 5 ঘন্টা সময় লাগবে। তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করে? তাহলে সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময়, তাহলে দিস ইকুয়াল টু 200 কিলোমিটার। তাহলে এবি এর দৈর্ঘ্য কত? 200 কিলোমিটার। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 200 কিলোমিটার। ভেরি গুড। এখন আমাকে বলা হয়েছে এ যখন এদিকে আসবে, এই ট্রেন তো এদিকে যাবে নাকি, এর জন্য বসে থাকবে, দ্বিতীয় ট্রেনের জন্য তো বসে থাকবে না। তাহলে এই প্রথম ট্রেনটা কি করবে? 30 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে যেতে থাকবে। এখন কোন একটা নির্দিষ্ট সময় পর বলা আছে যে এদের মধ্যবর্তী দূরত্ব কখন সর্বনিম্ন হবে। আমি ধরে নিলাম এ যখন এখানে আসলো ডি বিন্দুতে, সেই সময় এ বলা হয় ই বিন্দুতে যায়। ওকে, তাহলে সেই সময় এই দুটো ট্রেনের মধ্যবর্তী ডিসটেন্স কিন্তু এটা বোঝাচ্ছে, রাইট? মধ্যবর্তী দূরত্ব এটা বোঝাচ্ছে। এই দূরত্বটা যেন সর্বনিম্ন হয়। তাহলে আমি জানি না এইটুকু কত আর এইটুকু কত। আমি ধরে নিলাম টি সময়ে
দ্বিতীয় ট্রেনটা এ থেকে ডি তে আসে আর প্রথম ট্রেনটা বি থেকে ই তে যায়। তাহলে ধরি আবার ধরি নাকি, ধরি 10টা সকাল 10টা হতে টি সময় পর, সকাল 10টা হতে টি সময় পর, টি সময় পর ট্রেন দুটির অবস্থান, ট্রেন দুটির অবস্থান যথাক্রমে বি যথাক্রমে ই এবং ডি, ই এবং ডি। ওকে, অর্থাৎ টি সময়ে প্রথম ট্রেনটা বি থেকে ই তে গেছে আর দ্বিতীয় ট্রেনটা এ থেকে ডি তে এসেছে, রাইট? টি সময় কত বেগে? দ্বিতীয় ট্রেনটা এসেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে আর প্রথম ট্রেনটা গেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, রাইট? টি সময় কিন্তু দুইজনে একই সময়। তাহলে অতএব আমরা বলতে পারি বিই ইকুয়াল টু কত? 30 কিলোমিটার পার আওয়ার বেগে, বাট কত সময় লাগেছে? টি সময় লাগেছে, তার মানে 30 টি, এত কিলোমিটার বেগ ইনটু সময়। আবার আসো এডি ইকুয়াল টু, এডি মানে কি? দ্বিতীয় ট্রেনটা এ থেকে ডি তে এসেছে টি সময়, তাহলে এটা হবে 40 টি। কি ক্লিয়ার? এখন বলো এইটু কত ছিল? 200 এইটু কত পাইলা? 40 টি। তাহলে এইটু কত? তাহলে অতএব বিডি ইকুয়াল টু 200 মাইনাস 40 টি। ক্লিয়ার? দেখো ভাইজান, বিই পাইছো, বিডি পাইছো, রাইট? আমাকে বের করতে বলেছে ডি, মনে করে এর মধ্যবর্তী ডিসটেন্স ডি। টি সময় পর ট্রেন দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, বাট তুমি চাও এই ডি যেন সর্বনিম্ন হয়, রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে বলো ডি যদি আমরা বের করতে চাই তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই ডি স্কয়ার ইকুয়াল টু বিই স্কয়ার প্লাস বিডি স্কয়ার, রাইট? তাহলে দিস ইকুয়াল টু বি স্কয়ার মানে 900 টি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে 200 মাইনাস 40 টি তার উপরে স্কয়ার। This is the equation of distance. ওকে, তাহলে এটা হচ্ছে দুইটা ট্রেনের মধ্যবর্তী দূরত্বের সূত্র, দূরত্বের ইকুয়েশন। তুমি চাচ্ছ এই দূরত্বটা সর্বনিম্ন হওয়ার জন্য টি এর মান কত। আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের ফাংশনের লঘু এবং গুরু মান নির্ণয় করা শিখাইছি। তাহলে এখানে আমরা ক্যালকুলাস ইউজ করি। তাই ক্যালকুলাস ইউজ করলে আমি যদি বলি এটাকে যে এখন ডি আমাদের সর্বনিম্ন হতে হবে, তাহলে টি এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে ডি ডিটি অফ ফার্স্ট ডেরিভেটিভ ডি স্কয়ার। ওকে, দিস ইকুয়াল টু গুণ করলে কত হয়? একটু তোমরা একটু হেল্প করো আমাকে, 1800 টি ডিফারেন্সিয়েশন করতেছি প্লাস এটা মনে করো টি স্কয়ার, টি স্কয়ার ডিফারেন্সিয়েশন কি পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। কাকে টি বললাম? এই ভিতরেরটাকে। এটা আবার কাফার আসবে মাইনাস 40। কি ক্লিয়ার? ডিফারেন্সিয়েশনটা কি বুঝছো তোমরা? তোমরা সেকেন্ডারি স্টুডেন্ট, সুতরাং ডিফারেন্সিয়েশন বুঝতে সমস্যা নাই। এটা ফার্স্ট ডেরিভেটিভ। দিস ইকুয়াল টু, আরেকটু কাজ করি, 1800 টি মাইনাস কত আসছে এখানে? 400 ইনটু 40, তার মানে 16000 মাইনাসে মাইনাসে প্লাস 3200, তাহলে 3200 টি যোগকে ভুল যাচ্ছে কিনা আমি জানি না, তাহলে এটা হবে 5000 টি মাইনাস 16000। ওকে, এই হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ডেরিভেটিভ, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কয়ারের সেকেন্ড ডেরিভেটিভ আসবে 5000। ওকে, যা কিনা পজিটিভ। তার মানে কি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আসার অর্থ কি ডি এর সর্বনিম্ন মান বের করা সম্ভব, তাই না? সর্বোচ্চ মান বের করা সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ডিসটেন্সের ফার্স্ট ডেরিভেটিভ যেটা আসলো, এই ডিসটেন্স যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে হয় তাহলে ফর মিনিমাম ডে লিখো
for minimum day ফার্স্ট ডেরিভেটিভ শূন্য অর্থাৎ 5000t মাইনাস 16000 এটা ইকুয়াল টু 0 ঠিক না অতএব t ইকুয়াল টু 16/5 ইকুয়াল টু 3 পূর্ণ 1/5 তারপরে 3 ঘন্টা 12 মিনিট এটা ঘন্টা আসলে এত ঘন্টা রাইট এত ঘন্টা 3 পূর্ণ 1/5 অর্থাৎ 3 ঘন্টা 3 পূর্ণ 1/5 ঘন্টা পর ট্রেন দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে রাইট এটাকে আমরা লিখতে পারি 3 ঘন্টা 12 মিনিট 3 ঘন্টা 12 মিনিট কিভাবে লিখলাম এটা বলো তো মাস্টার 3 ঘন্টা তো ঘন্টায় আর 1 ঘন্টা 5 ভাগের 1 ভাগ তাহলে 60 মিনিটের 5 ভাগের 1 ভাগ তার মানে 12 মিনিট তাহলে 3 ঘন্টা 12 মিনিট পর অর্থাৎ 10টা থেকে 3 ঘন্টা 12 মিনিট পর এদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে তখন কয়টা বাজবে একটা 12 মিনিট অতএব তোমাকে লিখতে হবে সুতরাং একটা দুপুর 1টা 12 মিনিটে দুপুর 1টা 12 মিনিটে ট্রেন দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে দুপুর 1টা 12 মিনিটে ট্রেন দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে আবার t এর এই মানটা যদি তোমরা এখানে বসাও এই যে এখানে বসাও তাহলে t এর সর্বনিম্ন মান পেয়ে যাবে বের করে নিও তোমরা পারবা কিনা বলো t এর মান 16/5 জাস্ট এখানে বসিয়ে দিবা কি ক্লিয়ার কি বুঝেছো কি ক্লিয়ার সব বইয়ে এই টাইপের ম্যাথ আছে হ্যাঁ শেষ থেকে 4 নম্বর লাইনটা বুঝে নিন শেষ থেকে 4 নম্বর লাইন কোনটা মাস্টার 4 নম্বর লাইন 1 2 3 4 কোনটা নিচেরটা সেকেন্ড ডেরিভেটিভ হ্যাঁ এটা এটা আরে ভাই এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করেছি মানে ডি স্কয়ারে ফার্স্ট ডেরিভেটিভ তো আমাকে কনফার্মেশন দিবে লঘুমান গুরুমান আছে কিনা আর সেকেন্ড ডেরিভেটিভ নির্দেশ করে যে কখন গুরুমান হয় আর কখন লঘুমান হয় আমি যখন দেখতে পাইলাম সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 পজিটিভ এখান থেকে কনফার্ম যে এই ফাংশনটা অর্থাৎ ডি এর কখনো সর্বোচ্চ মান বের করা সম্ভব নয় সর্বনিম্ন মানই বের হবে সব সময় কি ক্লিয়ার হয়েছে একজন বলছে ভাই ট্রেনের সামনের দিক ধরবো নাকি পেছনের দিক ধরবো এদের ভার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব চিন্তা করবা ঠিক আছে ডি এর মান কত এসেছে 120 কিলোমিটার তাই না ওকে যেটা আসবে সেটাই ভাইয়া শেষের ডিফারেন্সিয়েশন টুকু আরেকবার বলে তুর্য দেখো ভাইয়া ডিফারেন্সিয়েশন টুকু আরেকবার বলছি এই যে দেখো আমি তো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাই না আমি কিন্তু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি টি এর সাপেক্ষে টি স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2t তাহলে 2t * 900 ইকুয়াল টু কত হবে 1800t রাইট আমি তো যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এই পুরোটাকে টি চিন্তা করতে হবে তাহলে এখানে আছে টি স্কয়ার তাহলে টি স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2t রাইট কাকে টি বলেছি এই 200 - 40t কে আমরা টি বলেছি তাহলে এটাকে ভুল বলেছি তাহলে এটা তাপমাত্রা দিলে ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 - 40t এর ডিফারেন্সিয়েশন তো 1 তাহলে -40 থাকবে কি ক্লিয়ার এটুকু কি ক্লিয়ার এবার তুর্য বড় ক্লিয়ার হয়েছে কিনা ওকে আচ্ছা এখনো ভেজাল নাই এবার আসো ডিফারেন্সিয়েশন দিয়ে অঙ্কটা করলাম তাই না এবার আমরা অঙ্ক করব হচ্ছে নদী পারাপার সংক্রান্ত ওকে তাহলে নদী পার হওয়া সংক্রান্ত নদী
আছে তো নাকি? পারাপার হওয়া মানে কি জানো? যাওয়া আবার আসা। শুধু পার হয়ে যাওয়া মানে একমুখী। পারাপার হওয়া মানে যাওয়া আসা। ওকে, তো যাই হোক, এখানে কিছু জিনিসপত্র আমরা লাগবে। যেমন দেখো, তোমরা s = vt জানো, রাইট? সরণ ইকুয়াল টু, যখন কোনো কিছু সমবেগে গতিশীল হয় একটা সমতলের উপরে, কোন একটা বস্তুকণা যখন সমবেগে গতিশীল হয়, তখন সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময় লেখো। বাট আমার ব্যাখ্যাটা একটু ভিন্ন রকম। অ্যাকচুয়ালি সরণ ইকুয়াল টু সরণের দিকে বেগ। সরণের দিকে বেগ, যেদিক বরাবর সরণ হবে সেই বরাবর বেগ। সরণের দিকে বেগ ইনটু সময়। আমি এইটা চিন্তা করব। যদি কোনো কিছু সমবেগে গতিশীল হয়, তাহলে সমতলে কোন একটা বস্তুকণা যদি নির্দিষ্ট বেগে বা সমবেগে গতিশীল হয়, তাহলে আমি এইটা বেশি ইউজ করব। সরণ ইকুয়াল টু সরণের দিকে বেগ ইনটু সময়। সরণের দিকে বেগ ইনটু সময়। শুধু s = vt, এইটা আমার খুব অপছন্দনীয় একটা জিনিস, বাট আমি এইটাকে ফিল করি যে সরণের দিকে বেগ ইনটু সময়। সরণ ইকুয়াল টু সরণের দিকে বেগ ইনটু সময়। কি ক্লিয়ার? আচ্ছা, এবার আমি তোমাদেরকে খুবই সুন্দরভাবে এই নদী পারাপারের অঙ্ক একটা জেনারেল ফর্মুলা দিয়ে শেষ করব। ওকে, যদি তোমরা বুঝতে পারো, সেটা হচ্ছে এরকম। এইটা মনে করো একটা নদী। ওকে, নদীতে পানি নাই কিন্তু স্রোত আছে, ঠিক আছে? মনে করো এই বরাবর স্রোত, এই বরাবর স্রোত আছে। ওকে, স্রোতের বেগ মনে করো তোমার ভি একক স্রোতের বেগ। ওকে, নদীতে পানি নাই কিন্তু কি আছে? স্রোত। এটা মনে করো নদীর প্রস্থ, এটা হচ্ছে নদীর প্রস্থ, দ্যাট ইজ ডি। ওকে, এটা প্রস্থ। এখন একটা নৌকা বা একটা সাঁতারু বা একটা লঞ্চ বা একটা স্টিমার, ওকে, এই স্রোতের বেগের সাথে মনে করো এইটুকু, এই পয়েন্ট থেকে যদি আমি চিন্তা করি, এইটুকু মনে করো স্রোতের বেগ নির্দেশ করে। ওকে, এইটুকু স্রোতের বেগ ভি। স্রোতের বেগ ভি দেওয়া আছে। মনে করলাম স্রোতের বেগের সাথে আলফা কোণে একটা নৌকা বা একটা লঞ্চ বা একটা স্টিমার বা একজন লোক বা একজন সাঁতারু যাত্রা শুরু করলো। ওকে, আমার প্রশ্ন, এই বেগ আর এই বেগ মিলে একটা সামান্তরিক উৎপন্ন করবে, রাইট? কারণ আমরা সামান্তরিক সূত্র জানি। এই সামান্তরিকের কর্ণ বরাবর এখানে গিয়ে পৌঁছাবে, রাইট? তাহলে এটা হচ্ছে গন্তব্য। তাহলে স্টিমারের এটা গন্তব্য। গন্তব্য মান ঠিক আছে না? ঠিক আছে। তাহলে গন্তব্য স্থান হচ্ছে স্টিমারের ওখানে বা লঞ্চের ওখানে। ওকে, এখন আমার প্রশ্ন, যখন এই লোকটা, এই লঞ্চ বা স্টিমারটা এখানে গিয়ে পৌঁছালো, এর দুই প্রকারের সরণ হয়েছে। আমি যদি এখান থেকে এর উপরে লম্ব টানি, তাহলে একটা সরণ ঘটেছে তার এইভাবে, অর্থাৎ এটা নদীর দৈর্ঘ্য বরাবর সরণ। নদীর এটার পরিচয় দিচ্ছে দৈর্ঘ্য বরাবর সরণ। দৈর্ঘ্য বরাবর সরণ, রাইট? আর এইটাকে এইটুকুর পরিচয় কি দেবা? এইটুকু হচ্ছে প্রস্থ বরাবর সরণ। প্রস্থ বরাবর সরণ। ওকে, নদীর প্রস্থ বরাবর সরণ। কি ক্লিয়ার? আর নদীর দৈর্ঘ্য বরাবর সরণ। তাহলে দুই প্রকারের সরণ ঘটেছে। আমি যদি বলি একটা লোক এখান থেকে সাঁতার কাটতে কাটতে ওখানে গিয়ে পৌঁছেছে, রাইট? মনে করো এখানে 10টার দিকে সাঁতার কাটা শুরু করেছে, দুপুর 3টায় গিয়ে ওখানে পৌঁছেছে। তাহলে কয় ঘন্টা পর পৌঁছেছে? 5 ঘন্টা পর। তাহলে এখান থেকে এখানে আসতে তার 5 ঘন্টা সময় লাগে। এবার বলো, তাহলে এই সরণ অতিক্রম করতেও 5 ঘন্টা সময় লাগে।
আবার এই সরণ অতিক্রম করতেও 5 ঘন্টা সময় লাগে, রাইট? তাহলে আমরা ধরে নিলাম এই গোটা এখান থেকে এখানে আসতে তার টি সময় লাগে গন্তব্যে পৌঁছাইতে। ওকে, তাহলে গন্তব্যে যেতে মোট সময় লাগে টি। গন্তব্যে পৌঁছাইতে মোট সময় কত লাগে? মোট সময় টি। এর অর্থ কি? এই নদীর দৈর্ঘ্য বরাবর সরণ অতিক্রম করতেও টি সময় লাগে, আবার প্রস্থ বরাবর সরণ অতিক্রম করতেও টি সময় লাগে। আমি ধরে নিলাম যে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল তার ঠিক বিপরীত বিন্দু থেকে সে x একক দূরত্বে গিয়ে পৌঁছায়, তাহলে এইটুকু x, রাইট? ক্লিয়ার? তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর সরণ তার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো এই যে u বেগ, রাইট? u বেগের দুটা উপাংশ, একটা উপাংশ এদিকে ক্রিয়া করবে আর একটা উপাংশ এদিকে ক্রিয়া করবে, এই u বেগের উপাংশ। ওকে, u বেগের একটা উপাংশ, এটা আলফা কোণ যেহেতু আছে, তাহলে এইটা হবে u cos আলফা, আর এই বরাবর কি কাজ করতেছে? u sin আলফা। এটা তোমরা জানো, রাইট? উপাংশ তো তোমরা বুঝো। এবারে আমি দুই প্রকারের সরণ এখানে দেখতে পাচ্ছি, একটা সরণ নদীর দৈর্ঘ্য বরাবর আর একটা সরণ নদীর প্রস্থ বরাবর। আমি বলেছিলাম সরণের ইকুয়েশন লিখতে গেলে সরণের দিকে বেগ লাগবে, রাইট? তাহলে আমি এই গোটা সিস্টেমে নদীর দৈর্ঘ্য বরাবর বেগ, নদীর দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বেগ। ওকে, তাহলে এটা একটু বের করে রাখি। নদীর দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বেগ ইকুয়াল টু কত মুস্তাক বলো? v প্লাস u cos আলফা। কারণ স্রোতের বেগ আছে, আবার নৌকার বেগ আছে, মানে আর একটা যে নৌকার যে তোমার দৈর্ঘ্য বরাবর যে বেগ আছে ওটাও তো অ্যাড হবে। তাহলে আমরা কি জানি যে স্রোতের দিকে যদি কোনো একটা বস্তু যায় তার বেগ হয় নিজস্ব বেগ প্লাস স্রোতের বেগ, ঠিক কিনা? এটা গেল হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বেগ। এবার নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর ক্রিয়াশীল বেগ কত হবে মুস্তাক বলো? নদীর প্রস্থ বরাবর ক্রিয়াশীল বেগ ইকুয়াল টু u sin আলফা। আর বেগগুলো বের করে নিলাম, রাইট? এবার আমি সরণের ইকুয়েশন ফেলবো। দুই ধরনের সরণ ঘটেছে, একটা দৈর্ঘ্য বরাবর সরণ আর একটা প্রস্থ বরাবর সরণ, রাইট? অতএব আমি যদি এখন বলি x ইকুয়াল টু, অতএব দৈর্ঘ্য বরাবর সরণ x, x কোণ বরাবর সরণ মুস্তাক? দৈর্ঘ্য বরাবর সরণ। আর সরণ একান্ত কি বলেছিলাম? সরণের দিকে বেগ ইনটু সময়। তাহলে x টা হচ্ছে কোন দিক বরাবর সরণ? দৈর্ঘ্য বরাবর। তাহলে দৈর্ঘ্য বরাবর বেগ কত? u plus তাহলে v plus u cos alpha into time t। ওকে, তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর সরণের ইকুয়েশন, সিম্পল হিসাব। এবার প্রস্থ বরাবর সরণ কত? এই নদীর প্রস্থ কত? d। তাহলে d ইকুয়াল টু বলো কত হবে? এবার তার প্রস্থ বরাবর বেগ দেখো, পুরো সিস্টেমে প্রস্থ বরাবর বেগ কত আছে? u sin alpha into d t টাইম। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার যদি আমরা বলি d বাই x, অর্থাৎ এটা হলো ইকুয়েশন নম্বর 1, এটা হলো ইকুয়েশন নম্বর 2। এবার 2 ভাগ 1 হতে পাই, তাহলে 2 ভাগ 1 হতে পাই, তাহলে 2 ভাগ 1 করলে d বাই x ইকুয়াল টু u sin alpha divided by v plus u cos alpha. This is the equation. এটুকু কি ক্লিয়ার ভাইজান? কি দাবি?
কি হয়েছে, কি লিখেছে? হয়েছে? ক্লিয়ার কিনা বলো? আটকা গেছিল, আবার ঠিক হয়ে গেছে, চালু হয়েছে, চালু হয়েছে। ইমাম হোসেন, রাকিবুল হাসান, এবিএস শিথিল, নসীন আঞ্জুম, লাবণ্য, ক্লিয়ার ভাই, কোন কি ভেজাল আছে বলো? কোন ভেজাল আছে? tan theta equal to d by x 100%, কারণ এটা d আর এটা যদি x হয় তাহলে এই যে লব্ধি যদি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে tan theta equal to d by x ও লেখা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, তুর্য কি ক্লিয়ার হবে? সুরাইয়া এনে শতাব্দী ব্রহ্মচারিতা, রানী ইসলাম, নীল আকাশ রানী, ক্লিয়ার ভাই? ওকে, তাহলে এইটা দিয়ে সব অঙ্ক করা যাবে, এমন কিছু নাই যে করা যাবে না, কারণ এখানে আননোন রাশি কি? নৌকার বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগের সাথে নৌকার বেগের কোণ, কত কোণে যাত্রা করেছিল, ডি মানে নদীর প্রস্থ, এক্স মানে হচ্ছে নৌকার যাত্রা বিন্দু ঠিক বিপরীত বিন্দু হতে যত দূরে গিয়ে পৌঁছায়, রাইট? অর্থাৎ নদীর দৈর্ঘ্য বরাবর সরল। ওকে, তাহলে এই ধরনের বহুত অঙ্ক আছে, আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বর্ণনাগুলো দেওয়া শুরু করব। ওকে, আমরা কিন্তু যদি মানে পরীক্ষায় আসে তাই বলে এই সূত্র দিয়ে অঙ্ক করব তা না। ওকে, এখানে কিন্তু ডিটেইল লিখতে হয়। এখান থেকে শুরু করব যে গন্তব্যে পৌঁছার সময় টি নদীর দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বেগ বের করে নেবা, ভি আর ইউ না ব্যবহার করে, যদি প্রশ্নে দেওয়া থাকে যে মানগুলো দেওয়া থাকবে সেটা এখানে বসিয়ে বের করে নিবা, আবার নদীর প্রস্থ বরাবর বেগ বের করে নেবা, তারপরে সরণের ইকুয়েশন বসাবা, তারপরে এখানে চলে আসবা, তোমার যেটা আননোন সেটা বেরিয়ে যাবে। কি ক্লিয়ার আমার কথা? এবার আসো, এখান থেকে আমরা একটু ভিন্ন চিন্তা করব। ওকে, এটা তো জেনারেল প্রবলেম বললাম, অঙ্কে যাচ্ছে, অঙ্কে যাওয়ার পরে আমি তোমাদেরকে বলতেছি। জেনারেল প্রবলেম হচ্ছে যে এখানে কেস, এবারে একটু স্পেশাল কেস ইউজ করব। স্পেশাল কেস 1, আমি যদি বলি এই নৌকাটাকে ন্যূনতম পথে পাড়ি দিতে হবে, ন্যূনতম পথে পাড়ি দিতে হবে। ওকে, দেখো মনে করো এটা হচ্ছে নদী, নদীতে পানি নাই কিন্তু স্রোত আছে, রাইট? তাহলে এই দিকে হচ্ছে স্রোত, স্রোতের বেগ কত মাস্টার? ভি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি তোমাকে বলি ন্যূনতম পথে পাড়ি দিতে হবে, ন্যূনতম পথে পাড়ি দিতে হবে, সেক্ষেত্রে আমি খুবই সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে অঙ্কটা বোঝাবো। ন্যূনতম পথে যদি যেতে হয় তাহলে তার আদি অবস্থান হতে হবে এখানে, যাত্রা বিন্দু হতে হবে এখানে, যাত্রা বিন্দু যদি এখানে হয় তাহলে তার গন্তব্য হতে হবে এখানে, সরাসরি এখানে লম্ব বরাবর গন্তব্য এটা, রাইট? তাহলে ন্যূনতম পথে যেতে হলে যাত্রা বিন্দু এখানে, গন্তব্য এখানে, রাইট? খুবই সিম্পল, একবারে পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে তুমি চিন্তা করো যে যখন আমাদের জেনারেল প্রবলেম ছিল তখন আমাদের x এর ইকুয়েশন ছিল এইটা, d এর ইকুয়েশন ছিল এইটা, রাইট? আমি এখন তোমাদেরকে প্রশ্ন করব, যদি সে তার যাত্রা অবস্থান এখানে হয়, গন্তব্য এখানে না হয় এখানে হয়, তার মানে x এর মান 0। তার মানে আগের সূত্রে, মানে মূল সূত্রে, অর্থাৎ বেসিক সূত্রে যদি আমি x এর মান 0 বলি, একটু আগে গন্তব্য স্থান ছিল এখানে, এখানে x ছিল, x এর মান তাহলে 0, রাইট? তাহলে আমার ন্যূনতম পথে যাওয়ার জন্য x = 0, অর্থাৎ নদীর দৈর্ঘ্য বরাবর কোনো সরণ নাই।
এর অর্থ হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর কোনো বেগের উপাংশ নাই, বেগের উপাংশ হবে শূন্য। বেগ যদি শূন্য হয় তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর সরণ শূন্য হবে না। তার মানে নদীর এই এক্স বরাবর ক্রিয়াশীল সরণ কত ছিল, সরি বেগ v প্লাস ইউ cos আলফা ইকুয়াল টু শূন্য, অর্থাৎ এইটা শূন্য হতে হবে। নদীর দৈর্ঘ্য বরাবর কোনো সরণ ঘটবে না, তাহলে সরাসরি সে এখানে গিয়ে পৌঁছাবে, রাইট? তাহলে অতএব cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ এইভাবে আমরা চিন্তা করব, রাইট? সরাসরি লিখবা ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য নদীর দৈর্ঘ্য বরাবর কোনো সরণ হবে না, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বেগ হবে শূন্য। নদীর দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল বেগ হবে শূন্য। কি ক্লিয়ার? তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এই জন্য তোমরা দেখবা তোমাদের বইয়ে v এর মান যত দেওয়া থাকে ইউ এর মান তার দ্বিগুণ দেওয়া থাকে, এই জন্য 120 ডিগ্রি অ্যান্সার হয়। ধরে নাও তোমাকে বললো একটা নৌকা মনে করো 10 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নদী পাড়ি দিতে চায়, স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে যাত্রা করলে নৌকাটি সোজাসুজি পাড়ি দিতে পারবে? 120 ডিগ্রি, ম্যাক্সিমাম অ্যান্সার 120 ডিগ্রি। এই জন্য ফিজিক্স আলারা কি শেখায় যে যাই অ্যান্সার আসুক না কেন 120 ডিগ্রি। আরে হ্যাঁ, এই বইয়ে যদি থাকে 5-10, আরেক বই থাকে 18-36, আরেক বই থাকে 10-20 এরকম, তাহলে মাইনাস ভাবতে হবেই, তাহলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। এইটা কিন্তু সত্য না, মেন কথা হচ্ছে যে এখানে cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে কিছু ঘটনা আছে, তোমরা জানো cos আলফার মান -1 থেকে শুরু করে +1 এর ভিতরে হয়, রাইট? তার মানে যদি কখনো এরকমটা ঘটে যে v এর মান u এর থেকে বড় হয়ে যাচ্ছে, স্রোতের বেগের মান তোমার হচ্ছে নৌকার বেগের থেকে বড় হয়ে যাচ্ছে, তখন কোনদিনও সে ওই পাশে পাড়ি দিতে পারবে না, রাইট? কারণ এই মানের বাইরে চলে যাবে। তাহলে এখানে ডেফিনেটলি ইউ লেস দেন অর ইকুয়াল টু ভি হতে পারে সর্বোচ্চ, রাইট? তার মানে ইউ লেস দেন ভি হতে হবে, সরি ইউ গ্রেটার দেন ভি হতে হবে, মানে ভি এর মান ইউ এর থেকে কি হতে হবে? ছোট হতে হবে, কারণ এই ব্যবধির ভিতরে cos আলফার মান থাকতে হবে। কি ক্লিয়ার? তাহলে সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ এই জিনিসটা তোমাদের মনে রাখা দরকার যে যদি কোনো একটা নৌকা, কোনো একটা স্টিমার বা কোনো একটা ব্যক্তি বা কোনো একজন সাধারণ যদি স্রোত অবস্থায় নদী সরাসরি মানে সোজাসুজি পাড়ি দিতে চায়, তাহলে v প্লাস ইউ cos আলফা ইকুয়াল টু 0। 10-90 ডিগ্রিতে করলে অঙ্ক আমি মার্ক দিব না, 0 দিব। এখানে ফিলিংস দরকার যে আমি যে সোজাসুজি পাড়ি দিতে চাই, এর অর্থ হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর সরণ শূন্য, এর অর্থ হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর বেগের উপাংশ শূন্য। কিন্তু অনেকে 10-90 ডিগ্রিতে অঙ্ক করে, 10-90 ডিগ্রিতে অঙ্ক করা আমি পছন্দ করি না, একবারে 10-90 ডিগ্রিতে অসংজ্ঞায়িত মান, রাইট? ওকে, তাহলে cos আলফা ইকুয়াল টু কত? মাইনাস ভি মাইনাস ইউ। তার মানে ডেফিনেটলি আমরা বুঝতে পারছি যে আলফার মান হবে স্থূলকোণ, আলফার মান হবে, অর্থাৎ তাকে যাত্রা শুরু করতে হবে এইভাবে, যাত্রা শুরু করতে হবে এইভাবে, তাহলে তার নিজস্ব বেগ ইউ আর স্রোতের বেগ এই বরাবর ভি, তাহলে এইটা হতে হবে লব্ধি, নইলে এই বরাবর তো পৌঁছাতে পারতো না। তাহলে লব্ধি হতে গেলে ডেফিনেটলি এরকম একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, তাহলে এইটা হচ্ছে লব্ধি ডাব্লিউ, রাইট? অনেকে সামান্তরিক সূত্র দিয়ে অঙ্ক করে, দরকার কি রে ভাই, এটা তো ইউ আর এটা তো ভিউ আর এটা তো ডাব্লিউ, তাহলে এটা একটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা বলতে পারি ইউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। তাহলে অতএব ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এটা মনে রাখা খুবই জরুরি, ওকে? যে সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য নদীর প্রস্থ বরাবর বেগ রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, ঠিক আছে? এটা কিভাবে বের করলাম? এটাও বের করা যায়, মূল সূত্র দিয়ে যদি বের করতে চাও তাও পারবা। আমাদের জেনারেল সূত্রে ছিল নদীর প্রস্থ বরাবর বেগ ইউ sin আলফা, নদীর প্রস্থ বরাবর বেগ কত বুঝতা? ইউ sin আলফা
আমি দেখো এই বড় এটা দিয়েও বের করতে পারি নদীর প্রস্থ বরাবর বেগ ইউ sin আলফা। আর সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য cos আলফা ইকুয়াল টু কত মাইনাস v বাই u। তাহলে এটা ইকুয়াল টু u ইনটু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার আলফা। এটা ইকুয়াল টু u ইনটু রুট ওভার, এটা কিন্তু প্রস্থ বরাবর বেগ, এটা কি সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য প্রস্থ বরাবর বেগ। ওকে, তাহলে 1 মাইনাস cos আলফার মান কত মাইনাস v বাই u, তার মানে v স্কয়ার বাই u স্কয়ার। সো দিস ইকুয়াল টু u ইনটু রুট ওভার বর্গ লসাগু করলে u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই u স্কয়ার। u স্কয়ার বর্গমূল u, u আর u কেটে যাবে, থাকবে রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার। এইভাবে বের করা যায়। কারণ কি নদীর প্রস্থ বরাবর পাড়ি দেওয়ার জন্য cos আলফার মান এটা মাস্ট হতেই হবে। cos আলফার মান যদি এটা হতে হয় তাহলে sin আলফার মান কি হবে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার আলফা। মান বসাও দিয়ে দেখো, তাহলে প্রস্থ বরাবর বেগ আমি পেয়ে গেছি u sin আলফা। u sin আলফা মানে রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার। তাহলে প্রস্থ বরাবর বেগ যদি ন্যূনতম পথে যেতে হয়। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম এখানে কয়েকটা জিনিস। ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য ন্যূনতম বানান কি ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য আমরা কয়েকটা জিনিস শিখলাম, যে cos আলফার মান হতে হবে মাইনাস v বাই u, এটা একটা কথা, রাইট? তারপরে আরেকটা শিখলাম প্রস্থ বরাবর বেগ। তখন প্রস্থ বরাবর বেগ ইকুয়াল টু রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার। চিত্রটা এঁকে নিবা। ওকে, তাহলে নদীর প্রস্থ বরাবর সরণ বা প্রস্থ বরাবর সরণ, প্রস্থ d ইকুয়াল টু কি করব আমরা প্রস্থ বরাবর বেগ ইনটু সময়, অর্থাৎ রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার ইনটু টাইম t। এই জিনিসগুলো কাজে লাগাবো আমরা ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য। ওকে, ন্যূনতম পথের যত অঙ্ক আছে এই কটার বাইরে কোনো কিছু ব্যবহার করতে হবে না, রাইট? ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য cos আলফা ইকুয়াল টু মাইনাস v বাই u, প্রস্থ বরাবর বেগ রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার, এবং প্রস্থের ইকুয়েশনটা কি হবে d ইকুয়াল টু d মানে কি প্রস্থ, তাহলে প্রস্থ বরাবর বেগ ইনটু সময়। এর বাইরে কিন্তু আমি কিছু ইউজ করিনি। কি ক্লিয়ার? ও ভাইজান কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ওকে, ও যেতে যেতে 120 ডিগ্রি হয়ে যায়, নৌকার স্রোতের বৈশিষ্ট্য। ক্লিয়ার ভাইজান? সবাই ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, দেখা গেল বললো নৌকা চালানোই হলো 130 ডিগ্রি করে, উত্তর বললো 120 ডিগ্রি। ঠিকই বলেছ। ওকে, বইয়ের অঙ্ক ধরা পড়ে গেছে। ওকে, এবার আসো, তাহলে দেখা গেল ন্যূনতম পথে দেওয়ার জন্য। এবার আমরা স্পেশাল কেস 2 আলোচনা করব, সেটা হচ্ছে ন্যূনতম সময় দেওয়ার জন্য। তারপরে অঙ্ক তামা করে দিব। হ্যাঁ, এবার দেখো ন্যূনতম সময়ে পাড়ি দেওয়ার জন্য ন্যূনতম সময়ে যদি পাড়ি দিতে হয় তাহলে কি করতে হবে? আমরা দেখেছি ব্যাপারটা এরকম যে নদী আছে কিন্তু পানি নাই, স্রোত আছে, এটা তো জানো। এই দিকে হচ্ছে স্রোতের বেগ v। ওকে, আর এদিকে কি থাকে প্রস্তাব নৌকার বেগ বা স্টিমারের বেগ u, রাইট? কোন এক মুহূর্তে এখানে গিয়ে পৌঁছাইলাম। তাহলে আমরা কি জানি? আমরা মোট কয়েকটা কথা জানি। x মানে দৈর্ঘ্য বরাবর সরণ, এটা ইকুয়াল টু v প্লাস u cos আলফা ইনটু t, এটা জানি। আবার নদীর প্রস্থ বরাবর সরণ d ইকুয়াল টু জানি প্রস্থ বরাবর বেগ কি u sin আলফা ইনটু t, রাইট? ক্লিয়ার?
অতএব t ইকুয়াল টু d ডিভাইডেড বাই u sin আলফা, এইটা রাইট। তাহলে t মানে টাইম, d মানে হচ্ছে ডিসটেন্স। কার ডিসটেন্স? এটা নদীর প্রস্থ বোঝাচ্ছে। নদীর প্রস্থ কি কখনো কম বেশি হয় না, তাহলে নদীর প্রস্থ ফিক্সড। ইউ মানে নৌকার বেগ বা স্রোতের নৌকার বেগ বা স্টিমারের বেগ বা সাঁতারের বেগ বা লোকের বেগ, রাইট। তাহলে ইউটাও একটা ধ্রুবক, ডিটাও একটা ধ্রুবক। তাহলে এই টিটা কার উপর নির্ভরশীল? সাইন আলফার উপর নির্ভরশীল। সাইন আলফা ব্যস্তানুপাতে আছে, মানে নিচে আছে। তাহলে যদি গুণ আকারে থাকতো তাহলে টি সর্বনিম্ন হতে গেলে সাইন আলফা সর্বনিম্ন হতে হতো, বাট সাইন আলফা আছে নিচে, রাইট। তাহলে ফর মিনিমাম টি sin alpha will be maximum, sin alpha will be 1, okay। অতএব আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য আলফার মান কত হতে হবে? 90 ডিগ্রি, রাইট। সেক্ষেত্রে sin আলফার মান কত? 1। তাহলে টি মিনিমাম, তাহলে অতএব আমরা লিখতে পারি t minimum equal to d by u, okay। t minimum equal to d by u। তার মানে কি, আমি যদি তোমাকে বলি যে ন্যূনতম সময় কেবলমাত্র নির্ভর করে নদীর প্রস্থ এবং নৌকার বেগের উপরে, স্রোতের বেগের উপরে না, রাইট। স্রোতের বেগের উপরে নির্ভর করে না। তাহলে ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য হলে d by u, অর্থাৎ তাকে সোজাসুজি পাড়ি দিতে হবে, ওকে। তাহলে সেক্ষেত্রে যদি তাই হয় t মিনিমাম, সেক্ষেত্রে তাহলে x এর ইকুয়েশনটা যেমন দেখো t মিনিমাম ইকুয়াল টু d by u, আর t মিনিমাম ইকুয়াল টু কত? d by u, ঠিক না? সেক্ষেত্রে আলফা মান কত ধরেছ তুমি? 90 ডিগ্রি। আমরা কিন্তু আরেকটা ইকুয়েশন জানি যে d by x এটা ইকুয়াল টু u sin alpha divided by v plus u cos alpha, রাইট। এটা কথা কি না বলো? এবং sin alpha ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আলফা ইকুয়াল টু কত? তাহলে ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য ঠিক আছে, আচ্ছা। তাহলে ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য আলফার মান কত ছিল? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি বসাই sin 90 ডিগ্রি মান 1, তাহলে u ডিভাইডেড বাই v, কারণ cos 90 ডিগ্রি মান 0। ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য d by x ইকুয়াল টু u by v, মনে রাখো এইটা ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য। অনেকগুলো কথা বলেছে এখানে। তাহলে ন্যূনতম সময় পাড়ি দেওয়ার জন্য তাকে সোজাসুজি পাড়ি দিতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে t মিনিমাম হবে d by u। তৃতীয় কথা হচ্ছে d by x ইকুয়াল টু u by v, বাস সোজা হিসাব, ক্লিয়ার। তাহলে মোটামুটি আমি নৌকা দিয়ে তোমাদেরকে নদী পার করে দিলাম, কি ক্লিয়ার? তোরজ ইনশাআল্লাহ আজকে একটু বেসিক আলোচনা হলো, আগামী দিন নৌকা নদীর অঙ্ক একবার সপ্তাহ মাথামা করে ফেলবো, ঠিক আছে? তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।